ভারতীয় মিডিয়ার কি হলো? হঠাৎ করে শেখ হাসিনাকে নিয়ে তাদের কি মোহভঙ্গ হয়েছে? বিশেষ করে 2024-এর 5 আগস্টের পর যেভাবে বাংলাদেশের 15 বছরের স্বৈর শাসক আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী বাংলাদেশিদের ভাষায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিশেষ করে আমাদের কলকাতার এক শ্রেণীর গণমাধ্যম যেভাবে প্রোপাগান্ডা কিংবা নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য তাদের দেখা গিয়েছিল, সেটি থেকে আস্তে আস্তে তাদের অবস্থান পাল্টে গিয়েছে। সোজা কথায় কলকাতার বাংলা সংবাদ মাধ্যমের অধিকাংশের ক্ষেত্রেই শেখ হাসিনাকে নিয়ে মোহভঙ্গ হয়েছে। যদিও কিছু গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ইদানিংকালে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে বিভিন্ন সময় অডিও বার্তায় সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে সেরকম ভাবে এ সমস্ত বিষয় গুরুত্ব পাচ্ছে না। ঠিক কেন 13 মাসের মধ্যে ভারতের কলকাতার গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে তৎপরতা বন্ধ হলো, সে বিষয়ে আজকের আলোচনা এবং আজকের বিশ্লেষণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। ভারত এবং বাংলাদেশের সমসাময়িক ঘটনা নিয়ে আমরা বিশ্লেষণ করি এবং প্রতিদিনকার মতো আজকের বিশ্লেষণে আমার সঙ্গী সাংবাদিক বিশ্লেষক, আমার বন্ধু পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। আজকের বিষয়টি তুমি কিভাবে দেখছো? তোমাকে আজকের এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমি তিনটে জিনিস বলবো। প্রথমটা হচ্ছে, আমি পঞ্চম শ্রেণী অবধি পড়েছি, তারপর দশম শ্রেণী পর্যন্ত, তারপরে কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন। আর বাংলা অভিধানে একটা শব্দ আছে যে সময়ের প্রেক্ষাপট। আমি যে বিদ্যালয়ে পড়তাম সেই বিদ্যালয়ের প্রাইমারি সেকশনটা ঠিক যে বিল্ডিং এ ছিল, ঠিক তার পাশেই ছিল উচ্চ মাধ্যমিক অবধি বিদ্যালয়। তাই পঞ্চম শ্রেণী থেকে যখন ষষ্ঠ শ্রেণীতে উঠে ওই নতুন বিল্ডিং এ চলে গেলাম, বড় বিল্ডিং এ চলে গেলাম, কিছুদিন স্মৃতি ওই স্কুলে আমি 1-এ ভর্তি হয়েছি, টিফিন খেতাম, ওইখানে খেলা করতাম, কিন্তু সেটা আমি কতদিন ভাবতে পারি। আমি এখন যেখানে আছি সেইখানে তো মনোনিবেশ করব, তাই নয় কি? আবার তারপরে সেই উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন আমি কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবনে গেলাম, সেখানে গিয়ে সেখানের সঙ্গে তো আমি নিজেকে খাপ খাইয়ে নেব, নাকি ওই কলেজ জীবন, স্কুল জীবনের কথাই শুধু ভাববো? এই কথাটা তার বললাম একটাই কারণ, সময়ের প্রেক্ষাপট। ভারত বাংলাদেশের ভৌগোলিক সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, ভাষাগত সম্পর্ক, প্রতিবেশী রাষ্ট্র। সে দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ভারতের মিডিয়া, কলকাতার মিডিয়া, গোটা বিশ্বের মিডিয়া সেই সময়টাকে অবশ্যই একটা সরকার কেন চলে গেল, কেন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী পরিণত হলো, কেন তার গণভবনে ওইভাবে গণ অভ্যুত্থান হলো, এগুলো তো চর্চিত বিষয় হবেই। এবং সেটা এখন এদেশে চলে এসেছেন পলায়ন করে। এখন বাংলাদেশে কি হচ্ছে, অন্তর্বর্তী সরকার কতটা ভুল করছে, কতটা ঠিক করছে, কতটা সংস্কার করছে, সেখানকার রাজনৈতিক দলগুলো কতটা নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করছে, সেখানকার রাজনৈতিক দলগুলো কতটা বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছিল মানুষের অধিকারের পক্ষে কথা বলছে, সামনে নির্বাচন। আর গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতন্ত্রের যে একটা কথা বলা হচ্ছে, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটা তো শুধু ভারত বা কলকাতা পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য। যা সত্যি সেটা কলকাতার গণমাধ্যম, পশ্চিমবঙ্গের গণমাধ্যম তখন তুলে ধরেছিল। এখন যেটা সত্যি, এখন যেটা প্রেক্ষাপট, এখন যেটা চলমান অবস্থা, সেটা নিয়ে আলোচনা করছে। এখন আগেরটা অতীত হয়ে গেছে। তা সংবাদ মাধ্যমের কাজ বর্তমান নিয়ে কার্যকারিতা পরিচালনা করা। আমি তোমাকে একটু থামিয়ে শুধু দর্শকদের, তুমি যখন বললে অতীতের ঝলকটা একটু শোনাতে চাই, বলতে চাই যে 2009 থেকে 2024 প্রায় 15 বছর ভারতীয় মূলধারার মিডিয়া হাসিনাকে তুলে ধরতো স্থির নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে কলকাতার বাংলা সংবাদপত্র, টিভি চ্যানেলগুলো শেখ হাসিনাকে দেখতো সীমান্তের ওপারে ভরসাযোগ্য বন্ধু হিসেবে। এটা তুমি বলতে চাইছিলে যে তিনি এখন অতীত। তাহলে যেটা আজকের আলোচনার বিষয়, যে হঠাৎ করে এই অতীত ভুলে আজকে এই মুহূর্তে তুমি বলতে চাইছো যে এখন নতুন সরকার এসছে, নতুন ব্যবস্থাপনা চলছে, ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন বাতাবরণ তৈরি হয়েছে, বেশ কিছু সমস্যা রয়েছে, সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এই পরিবর্তনের প্রেক্ষাপটটা পাল্টে গেল কেন? সেটা যদি একটু ছোট্ট করে পরিবর্তনের প্রেক্ষাপটটা একটু দর্শকদের সামনে তুলে ধরি, বিশ্লেষণ করি, তাহলে এরকম ভাবে দাঁড়াবে বিষয়টি যে ক্ষমতা হারানোর পর হাসিনা যখন আশ্রয় নিলেন ভারতে, রাজনৈতিকভাবে দিল্লির ওপর নির্ভরশীল হয়ে পড়লেন, কিন্তু ভারতীয় মিডিয়া একাংশ বুঝতে পারলো যে তিনি আর রাজনৈতিকভাবে বাংলাদেশে প্রাসঙ্গিক শক্তি নন। 1 বছর ধরে বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়েই সব আলোচনা চলছে, ফলে শেখ হাসিনার সংবাদ মূল্য হারিয়ে গেল, তাই তো? এটা তুমি বিশ্লেষণ করো এবং তারপর আমি আসবো মোহভঙ্গের আসল কারণ কি।
তোমায় বলি যে 29 তারিখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছে। সেই সফরে গিয়ে কি কি হতে পারে, সম্ভাব্য কি কি হতে পারে, সেটা এখনই ভারতের গণমাধ্যম বা বিভিন্ন, আমিও পেশাগত কারণে সাংবাদিকতা করি, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত, আমাকে লিখতে হয়েছে। আমরা যখন কোনো কপি লিখি বা কোনো স্টেটমেন্ট দিই, পরবর্তী সময় লেখা শুরুর 60% পরে গিয়ে উল্লেখ্য বলি। এটা হয়েছিল। তো স্বাভাবিক কারণে এখন বর্তমানে যে পরিস্থিতি ভারত বাংলাদেশে, মানে বাংলাদেশে যে পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির উপরে নীতি নির্ধারণ করে ভারতের গণমাধ্যম আগামী দিন ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যেতে পারে সেটাকে আলোকপাত করবে, নাকি শেখ হাসিনার সঙ্গে এইটা ছিল সেইটা ছিল, বরঞ্চ বর্তমান প্রেক্ষাপটটা আলোকপাত করতে গিয়ে হয়তো কিছু স্মৃতি রোমন্থন না, তুলনামূলক ক্ষেত্রে কিছু এক্সাম্পল তুলে ধরবে। তো স্বাভাবিকভাবেই উনি এখন অতীত। উনি কেন অতীত সেটা গোটা বিশ্ব জানে, এটা নতুন করে বলার কিছু নেই। সে দেশের মানুষ তাকে অপছন্দ করেছে, কারণ কি? মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে, বাংলাদেশের মানুষের বক্তব্য, বাংলাদেশের মিডিয়ার বক্তব্য, এবং গোটা বিশ্ব সেটা জানে। এবং জাতিসংঘ থেকেও, মানবাধিকার কমিশন থেকেও নানা রকম সমীক্ষা হয়েছে আগে এবং পরে, সেখানে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটা কিন্তু এখন গোটা বিশ্বের দলিল হিসাবে কিন্তু এটা পরিলক্ষিত হচ্ছে। এবং শুধু তাই নয়, একটা চলমান সরকারের, নির্বাচিত সরকার আওয়ামী লীগের কথা অনুযায়ী তারা কিন্তু একটা বিদ্রোহের কাছে, একটা বিক্ষোভের কাছে পরাস্ত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বোঝাতে পারলাম? অবশ্যই নির্বাচন, কোট আনকোট নির্বাচনটি, মানে কথিত নির্বাচন, কারণ এই নির্বাচন নিয়েই মূলত এই মূল আন্দোলন এবং আজকের গণঅভ্যুত্থান, এবং যে কারণেই তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে বাধ্য হয়েছিল। যদিও পালাতে বাধ্য হয়েছিল এটি বাংলাদেশি অধিকাংশ মানুষের মত, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি চলে এসেছেন, ভারতের আশ্রয় পেয়েছেন। সেটি বিতর্কিত বিষয়, যেটি আমাদের দর্শকরা যেভাবে নিচ্ছেন ঠিক সেভাবেই হয়তো হবে। তবে আমি যেটা বলছি যে মোহভঙ্গের আসল কারণগুলোর আমি 3টে পয়েন্টে ভাগ করতে চাই। এক, যে জন অসন্তোষের চিত্র, সেটি বাংলাদেশের 15 বছর শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, গণতন্ত্রের সংকট, মানবাধিকার লঙ্ঘন, তুমি যেটা বলছিলে এই মুহূর্তে যে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে, ভুয়ো নির্বাচন, যেটি আমিও বলছিলাম, এসব অভিযোগ আন্তর্জাতিক মিডিয়ায় বারবার এসেছে। ভারতীয় মিডিয়ায় বিষয়টি এড়িয়ে যায়নি। তুমি জানো যে শেষ 2024-এর জানুয়ারিতে যে নির্বাচনটি হয়েছিল, আমি যদি খুব ভুল না করে থাকি, আমি নাম করে বলছি, আনন্দবাজার পত্রিকায় কিন্তু কঠোর সমালোচনা করেছিল। এবং আনন্দবাজার পত্রিকা নয়, ভারতের বড় বড় মিডিয়া হাউসও এই নির্বাচনের পদ্ধতি বা নির্বাচনের বিষয় নিয়ে খুব সুন্দর, আপাদমস্তক একটি সুন্দর, অনেকগুলো সুন্দর রিপোর্ট আমি দেখেছি। এবং আমাদের এখানকার সবচেয়ে বড় চ্যানেল, নাম করছি না, সেই চ্যানেলের প্রতিনিধিও সেখানে ছিলেন, তিনিও কিন্তু খুব সাবলীল ভাষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যতটা তার পক্ষে সম্ভব হয়েছে প্রকৃত চিত্র তুলে ধরেছেন, এবং আমরা কিন্তু ভারতীয়রা জানি, দেখেছি। 2, ভারতীয় স্বার্থে অস্বস্তি। বলতে দ্বিধা নেই, হাসিনার সময় ভারত অনেক বিভিন্নভাবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, পারস্পরিক সুবিধে ভারত বা বাংলাদেশের মধ্যে বন্টন হয়েছে। সীমান্তের হত্যাকাণ্ড এবং নদীর জল বন্টন, অর্থনৈতিক ভারসাম্য, এসব ইস্যুতে কিন্তু অসন্তোষ দুই পক্ষেরই মধ্যেই ছিল। দীর্ঘমেয়াদী হাসিনা দিল্লির ওপর নির্ভরশীল হলেও তাতে জনগণের সমর্থন ছিল না। মানে যেটি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম অভিযোগ, যে তিনি বড্ড ভারত বা দিল্লি নির্ভর হয়ে পড়েছিলেন, বাংলাদেশের সাধারণ মানুষের কথা তিনি কখনোই সামনে আনতেন না। এই দ্বন্দ্ব ভারতীয় মিডিয়াকে চরম অস্বস্তিতে ফেলেছিল, এটি বলতে দ্বিধা নেই। এবং ভারতের অনেক বড় বড় মিডিয়া কিন্তু গত কয়েক বছর ধরে, বিশেষ করে নর্থ ইস্টের বেশ কয়েকটি কাগজ, সেই কাগজ কিন্তু বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট মনোভাব নিয়ে কিন্তু নানা ধরনের, বিশেষ করে ব্যাংক দুর্নীতি, তারপরে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে দুর্নীতি, এগুলো কিন্তু নর্থ ইস্টের বেশ কয়েকটি কাগজে বেরোতো। এবং তখন ওই মুহূর্তে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হতো এগুলো টাকা দিয়ে করানো হতো, কিন্তু আখেরে এই ঘটনার সঙ্গে কিন্তু অনেক কিছুর সত্যতা পাওয়া যাচ্ছে। তৃতীয়ত, মিডিয়ার নিজস্ব দায়বদ্ধতা। মিডিয়া যাই করুন না কেন বা যাই করুক, সবটা ইচ্ছে করলেও তাদের রাজনৈতিক ইচ্ছে বা টাকা রোজগারের জন্য কিন্তু করতে পারে না। শেষ পর্যন্ত দর্শকরাই তো আসলে প্রত্যেকটা মিডিয়ার প্রাণ। সেক্ষেত্রে সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছিল যে আমরা কি শুধুই সরকারি অবস্থান প্রচার করব, বা শেখ হাসিনার যে পালিয়ে আসা শেখ হাসিনার এই যার বিরুদ্ধে এত অভিযোগ, তার পক্ষেই কথা বলবো, সত্যিকারের বাংলাদেশের ছবিটা তুলে ধরবো না? ফলে শেখ হাসিনার
বিষয়টি অনেক ক্ষেত্রে এখন ভারতের মিডিয়া তারা অন্যরকম ভাবে দেখছেন এবং সেখান থেকে সরে এসে বাংলাদেশের এই মুহূর্তে তাদের ফোকাস বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন। এবং আমি যতদূর কলকাতার মিডিয়া বা ভারতীয় মিডিয়া ফলো করছি, তারা চাইছেন যে বাংলাদেশের নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকারি বাংলাদেশের ক্ষমতার মসনদে বসুন না কেন, দিল্লি এবং ভারতের মানুষ এবং ভারতের গণমাধ্যম তা সেই সরকারের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে রেখেই চলবে। অন্তত এই যে তোমার শুরুর দিকের কথা বা আমার শুরুর দিকের যে প্রশ্ন, তোমার কথা আমার প্রশ্নের এই বিশ্লেষণ, এটা এখনো পর্যন্ত আমি আমার দিক থেকে মনে হয়েছে। এবার তুমি আমার বিশ্লেষণের পক্ষে না বিপক্ষে, তোমার অবস্থান তুমি যদি তোমার মতো করে একটু দর্শকদের বিশ্লেষণ করো। দেখো, আমি তোমাকে এই বিষয়টাতে বলবো, গতকাল আমি তোমায় বলেছিলাম যখন আমরা বাংলাদেশের বিদ্যুৎ জনেদের বক্তব্য নিয়ে, এই বিষয় নিয়ে বিদ্যুৎ জনেদের এত তাড়াতাড়ি বলার সময় আসেনি। বাংলা অভিধানের একটা শব্দ এখানে বলতে চাই, সেটা হচ্ছে নির্যাস। এই নির্যাসের বিষয়টা, নির্যাসটা আসবে কখন? নির্বাচন হবে, নির্বাচনের ফলাফল হবে, বাংলাদেশের মানুষ একেবারে তাদের উৎসবের ভঙ্গিমায়, উৎসবে যেরকম মানুষ অংশগ্রহণ করে, সেই অংশগ্রহণের মধ্য দিয়ে যদি সত্যিকারের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে পারে ভোট বাক্সে, তবেই কিন্তু সেই নির্যাস বেরিয়ে আসবে। ভারতীয় মিডিয়া কে কি পলিসিগত কাজে সরকারের কাছে কি জিজ্ঞেস করেছে, সরকার কি বলেছে, আমি তার মধ্যে যাবই না, বিতর্কিত বিষয়। আমি যেটা বলবো, যে কোনো মিডিয়ার কাজ হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটটাকে তুলে ধরা। গত 13 মাসের আগে, গত 13 মাসের সময় শুরুর দিকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সেই সময় প্রেক্ষাপটটা অবশ্যই তুলে। সরি, আমি একটু তোমার কথাটাকে একটু আমি টাইম ফ্রেমে বেঁধে নিচ্ছি। 2024 সালের অগাস্ট জুলাইতে প্রচুর শেখ হাসিনা সরকারের প্রচুর বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম লিখেছে। জুলাইয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনার যে কঠোর অবস্থান, গুলি চালনা বা নির্বিচারে এই হত্যাকাণ্ড, এই সমস্ত বিষয় কিন্তু তুমি নিজেও জানো, ভারতের পত্রপত্রিকা কিন্তু খুব একেবারে চওড়া সুর করেছিল শেখ হাসিনাকে, কিন্তু তখন তারা কোনো এখানে চওড়া সুরের চেয়ে আমি বলবো যে ভারতীয় গণমাধ্যমের কলম কিন্তু পুরো ছবির মতন তুলে দিয়েছিল। আমি মনে করি আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের অবস্থান ওই সময়কার জুলাই ছাত্র আন্দোলনে একদম কঠিনতম চরম সত্যি কথাগুলো কিন্তু কলকাতার মিডিয়াগুলো, সমস্ত মিডিয়া প্রচার করেছিল। এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। আমি তো তোমায় বলছি, তখনকার ভারতীয় মিডিয়ার গণমাধ্যম, মানে আমি যদি বলি সংবাদপত্র, ইংরাজি বাংলা যাই বলো, যে কোনো সংবাদপত্রের কলম কিন্তু ক্যামেরায় যেরকম ছবি তোলে সেরকম ছবি করে লিখেছিল, যেটা হচ্ছে সত্যি কথা, যেটা বলতে হবে, যেটা ঘটেছে। আবার এটাও ঘটনা, বাংলাদেশের ধানমন্ডির বাড়ি যখন ভেঙেছিল, আনন্দবাজার অনেক বড় করে কিন্তু ছবি করেছিল, ভারতের বিভিন্ন গণমাধ্যম দেখিয়েছে। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সত্যিটা তুলে ধরা, কে ঠিক আর কে বেঠিক। এখন হচ্ছে টোটালটা ফোকাস করা বাংলাদেশের আগামী নির্বাচন কোন পথে যাবে, কারা অধিকার পাবে, কারা মসনদে বসবে, তারপর বোঝা যাবে গণ অভ্যুত্থান সাজানো ছিল না ফলস ছিল, না ষড়যন্ত্র ছিল, না মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণ অভ্যুত্থান ছিল। তখন কিন্তু নির্যাসটা বেরিয়ে আসবে। একদমই। তোমাকে আমি একটু বলছি, তোমার সঙ্গে যোগ করছি যে আজকে তুমি বলছো গণমাধ্যমের কাজ সত্যকে তুলে ধরা, কিন্তু কোথাও গিয়ে আমি একজন গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম বা কলকাতার গণমাধ্যম কর্মী হিসেবে বলছি, আমি একটু যোগ করছি, দুটো বিষয় যোগ করব। এক হচ্ছে, ওই সময় ভারতীয় গণমাধ্যম বা কলকাতার গণমাধ্যমের অংশ হিসেবে প্রথম কলকাতাও কিন্তু খুব দৃঢ় অবস্থান নিয়েছিল। যারা প্রথম কলকাতা ওই সময় দেখেছেন তারা কিন্তু হয়তো অনেক ক্ষেত্রে প্রথম কলকাতা কিন্তু ভীষণভাবে এগ্রেসিভ ভাবে ওই সময় শেখ হাসিনা সরকার বা ওই সময়কার আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, ছাত্র জনতার ওপর যে গুলি চালানোর ঘটনা, সেটি কিন্তু আমরা কঠিন ভাবে তুলে ধরেছিলাম এবং আমরা কিন্তু সমালোচনা, মিডিয়া যেটা করে, আমরা কিন্তু সমালোচনা করেছিলাম। এবং পরবর্তী ওই সময় কিন্তু ভারতের মিডিয়ার এই কট্টর অবস্থান কিন্তু একেবারে কুর্নিশ করার মতো। কিন্তু প্রশ্ন কিছু জায়গায় তৈরি হয়েছে বলেই তো আজকে তোমার আর আমার আমরা ভারতীয় মিডিয়া বা কলকাতার মিডিয়ার অংশ হিসেবেই আত্মসমালোচনার জায়গা হিসেবে এই শিরোনামটা দিতে হয়েছে যে কেন কলকাতার মিডিয়ার হাসিনাকে নিয়ে মোহভঙ্গ হলো। এটাও তো সত্যি যে 2024-এর 5 আগস্টের পর, আমি যদি ভুল না করে থাকি, একেবারে টানা 6 মাস, 6 থেকে 7 মাস, এখনো একটা দুটো মিডিয়াতে করছে, 6 থেকে 7 মাস একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে যা হয়েছে তা তো তুলে ধরেছেই, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বা বিষয়টি নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু যা হয়নি
সে সমস্ত তথ্য কিন্তু আমাদের মিডিয়ার এক অংশের পক্ষ থেকে একেবারে তুমুল ভাবে প্রচারণা করা হয়েছে। সে কারণে আমি ভারতীয় মিডিয়ার, কলকাতার মিডিয়ার একজন প্রতিনিধি হিসেবে আমার কাছেও গ্রহণযোগ্যতা, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রির অংশ, আমার কাছে মনে হয়েছে যে আমাদের কলকাতার মিডিয়াকে, ভারতীয় মিডিয়াকে যেভাবে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করতেন, কোথাও গিয়ে 2024-এর 5 আগস্টের পর কলকাতার মিডিয়ার একটি অংশের এই ধরনের ভূমিকায় সেই শ্রদ্ধার জায়গাটা অনেকটাই সরে গিয়েছে। তারা শ্রদ্ধার বিপরীতে কোথাও গিয়ে আমাদেরকে নিয়ে এক কথায় আমরা যেটা বলি খিল্লি করা, মানে উপহাস করা, যে এই লম্ফজম্প দিয়ে এইরকম ভাবে বলা, সেটি কিন্তু কোথাও গিয়ে আমাদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দেখো, আজকে আমি আর তুমি যে আলোচনা করছি, এটি তো কোনো পারপাসলি আলোচনা নয়, এটা আত্মশুদ্ধির বিষয়। ভুল সবসময় ভুল। আজকে যখন তুমি আর আমি স্ক্রিন থেকে থাকবো না, এই স্ক্রিনে যখন অন্য কেউ আসবেন, তখনও কিন্তু গুগল, এই ইউটিউব বা সার্চ ইঞ্জিন কিন্তু আমাদের এই বক্তব্যগুলো পাবে। এটি কিন্তু ইতিহাসের অংশ হয়ে থাকবে যে আমরা 2025 সালের 27শে আগস্ট, 1 বছর বা তার 13 মাস আগের ভারত বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি নিয়ে কলকাতার মিডিয়াগুলো নিয়ে আমরা আত্মসমালোচনামূলক এই বিশ্লেষণ করেছি, তাই তো? দেখো, এখানে একটা কথা বলি, যে বিষয়টা হচ্ছে যে তৈলমর্দন বলে একটা শব্দ আছে অভিধানে। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তো কিছু ঘটনা তো ঘটেইছে বিদ্বেষমূলক। তুমি জানো বোধহয় গত 2 বছর আগে 23-এর বাংলাদেশ বইমেলায়, সেই সময় একটা টানাপোড়েন পরিস্থিতি চলছিল। তখনও আমি একজন বাংলাদেশের, আমি নামটা মনে করতে পারছি না, একজন সাহিত্যিক বলেছিলেন যে যাই হোক কোন সমাজ মাধ্যমের কোন বিদ্বেষ, কোন গণমাধ্যমের অতি সক্রিয়তা ভারত বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করতে পারবে না। আমার মনে হয় আমরা যদি একটা সংবাদ মাধ্যমের অংশ হয়ে থাকি, আমরা আমাদের মতন করে আত্মসমালোচনা করছি। একদম একদম। বাকিদের দায় বা দায়িত্ব তো আমাদের নয়। তাই জন্যই আমি বললাম, কেউ হয়তো সংবাদ মাধ্যমের কাজের মধ্যে একটু তৈলমর্দন, কলমের সঙ্গে একটু তৈলমর্দন ব্যবহার করে, কেউ হয়তো একটুখানি আত্মতুষ্টিতে ভোগে। আমি জানি না তৈলমর্দনের স্বার্থ কি থাকে, তবে এটা আমি পরিষ্কার, যেহেতু আমারও ডিজিটাল মিডিয়া, আমিও জানি যে অধিকাংশ ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে টার্গেটেড অডিয়েন্সের পক্ষে বক্তব্য দেয়া বা তাদের খুশি করার একটি প্রবণতা থাকে। যত তাদেরকে খুশি করা হবে, এটা তুমি তৈলমর্দনও বলতে পারো, এবং তত ভিউজ আসবে এবং স্বাভাবিকভাবেই দিন শেষে রেভিনিউ জেনারেট হবে এবং রোজগার হবে, তাদের স্টাফ চালাতে পারবে, তাদের প্রতিষ্ঠান চালাতে পারবে। এটা একেবারে ডিজিটাল মিডিয়ার একটি। তৈলমর্দনের কথা বললাম না, তৈলমর্দনের বিষয়টা তুমি বুঝলে না। তৈলমর্দনের যখন পাহাড় তৈরি হয়ে যায় তখন গণ অভ্যুত্থান হয়। তোমাকে বোঝাতে পারলাম? একদম একদম। আমরা প্রসঙ্গে আসি। আমাদের আলোচনা আজকে ভীষণভাবে জমে উঠেছে, কারণ এই আলোচনার সরাসরি অংশীদার আমরা এবং আমাদের সমালোচনা করছি। প্রিয় দর্শক, আমাদের আলোচনার সঙ্গে আপনারা সহমত হতে পারেন কিংবা হতে পারেন ভিন্ন মত। আর এই মতামত, আপনারা কোথায় ভিন্ন মত হলেন কিংবা কোথায় সহমত হলেন, তার জন্য মন্তব্যের কলাম অবারিত গঠনমূলক সমালোচনা সবসময় প্রত্যাশা করে প্রথম কলকাতার এডিটোরিয়াল টিম। আপনারা জানেন, ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের সম্পর্কে তিক্ততা ভোলানোর জন্য কাজ করে যাচ্ছে প্রথম কলকাতা পরিবার। আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই অনুষ্ঠান আরো কয়েক মিনিট চলবে। আমরা প্রত্যাশা রাখি আমাদের এই আলোচনা অনুষ্ঠান পুরো সময় ধরে দেখবেন। পরমাশিস, আমার পরের একেবারে শেষ ধাপ একটু আলোচনা করতে চাই, যে তুমি আত্মশুদ্ধির বিষয়টি হলো, এবং তারপর যেটি আরেকটি বিষয় বাস্তবতা। তুমি আমার সঙ্গে নিশ্চয়ই একমত নাও হতে পারো কিংবা হতে পারো একমত। যেমন তুমি বলছো তৈলমর্দন, আমি যেমন বলছি যে দর্শকদের খুশি করার জন্য অনেক সময় লম্ফজম্প হয় বা বলতে হয় যে হয়তো কোথাও বাংলাদেশ থাকবে না বা ডক্টর ইউনূস থাকবে না, কিংবা হাসিনা আবার ঢাকায় ফিরে যাবে, কিংবা হাসিনাকে দেশ ত্যাগ করতে হবে, ভারতের কাছ থেকে ফিরিয়ে দিতে হবে, কিংবা আমরা বলতে পারি যে বিএনপি থাকবে না। সেটা আমরা বলতেই পারি, স্বাভাবিক। কিন্তু কলকাতার মিডিয়া বা আমাদের ভারতীয় মিডিয়ার একটি অংশের কাছে এটাও চরম বাস্তবতা যে আন্তর্জাতিক বড় বড় মিডিয়া বা সংবাদ মাধ্যম কিভাবে খবর করছে, তাদের এডিটোরিয়াল দৃষ্টিভঙ্গি কি, সেখান থেকেও কিন্তু কোনোভাবেই আঞ্চলিক ভাষা হলেও, প্রাদেশিক ভাষা হলেও আমাদের পক্ষেও কিন্তু সম্ভব নয় যে বিবিসি, সিএনএন কিংবা আল জাজিরার মতো আন্তর্জাতিক মিডিয়া যখন দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার কুকর্মের নানা বিষয় নিয়ে একেবারে সরব, এবং তারা রোজ বাংলাদেশ থেকে ফিড পাঠাচ্ছে এবং সত্যিকার অর্থে তারা গবেষণামূলক রিপোর্ট করছে, তাদের অডিও প্রকাশ করছে, সেক্ষেত্রে ভারতীয় সংবাদ মাধ্যম, বিশেষ করে কলকাতার পত্রিকাগুলো আন্তর্জাতিক এই সুরের সঙ্গে নিজেদের সামঞ্জস্য করতে কিন্তু বাধ্য। ফলাফল এই কারণেই কিন্তু হাসিনার প্রতি যে সফট কর্নার, সেটি কিন্তু আস্তে আস্তে কর্পূরের মতো উবে যাচ্ছে। এই বিষয়টি তুমি কিভাবে দেখছো?
পাশের বাড়িতে থাকে শ্যামলদার বাড়িতে একটা অশান্তি চলছে, তা আমাকে অন্য পাড়া থেকে একজন ফোন করে বলছে, আচ্ছা আপনি কিছু জানেন না, ওরা তো জানে, আপনি কিছু জানেন না। আমি তো ভাই একেবারে প্রতিবেশী, আমার মুখ খোলা কি ঠিক? বলতে পারলাম তোমাকে। আল জাজিরা যেটা করবে, ঢাকার কোনো একটা পিন পয়েন্ট থেকে কোনো খবর তুলবে, আমি মনে করি কলকাতার মিডিয়া আল জাজিরার থেকে অনেক বেশি, অনেক মানে কনফিডেন্ট আছে, এরকম নিউজ সোর্স আছে। কিন্তু আমি তো আমার প্রতিবেশী। আল জাজিরা ঢাকার সঙ্গে সম্পর্ক যত তাড়াতাড়ি ক্ষুণ্ণ করুক আর ভালো করুক আর মন্দ করুক, তাদের যায় আসে না, ভারতের যায় আসে। গণ অভ্যুত্থানের পর সীমান্তবর্তী এলাকায় কত মানুষ বেকার হয়েছে, কত অর্থনৈতিক ক্ষতি হয়েছে তুমি জানো? প্রতিবেশীর ব্যাপারে একটু চুপ থাকতে হয়, এটা হচ্ছে ধর্মের কথা, অবজার্ভ করতে হয়। সে বিষয়ে আমাদের অবশ্যই আমরা পরবর্তী আমাদের আলোচনায় বিষয় থাকবে যে এখনো ভিসা ব্যবস্থাপনা স্বাভাবিক হয়েছে কি হয়নি, সেটা অবশ্যই। তুমি যেটি বলছো যে আল জাজিরা বা বিবিসি বা সিএনএন তারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, তারা তাদের একটি আলাদা ডিজাইন রয়েছে, এডিটোরিয়াল পলিসি রয়েছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে তাদের সত্য কথনের ক্ষেত্রে যদি তাদের সে দেশের সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় বা খারাপ কূটনৈতিক দৃষ্টান্ত তৈরি হয়, তাতে তাদের কিছু যায় আসে না। কিন্তু ভারতের সংবাদ মাধ্যমের অনেক ক্ষেত্রে অনেক বিচক্ষণতার পরিচয় দিতে হবে, কারণ সব সত্য হয়তো ভারতের পক্ষ থেকে নাও বলা হতে পারে, কারণ প্রতিবেশী তাদের মধ্যে প্রতিবেশী রাষ্ট্র, সেটা ভৌগোলিকভাবে, অবস্থানগতভাবে, ঐতিহাসিকভাবে, ভাষাগতভাবে, সাংস্কৃতিকভাবে। গণমাধ্যমের শুধু তথ্য প্রকাশ করলেই চলবে না, অনেক তথ্য আছে যে দেশের প্রতি দায় বা দায়িত্বও থাকে, দেশের প্রতি থাকবে, যেমন তুমি বললে প্রতিবেশীর প্রতিও থাকবে। কারণ আজকে প্রতিবেশী কোনো কারণে অশান্তি ভোগ করলে সেটি আখেরে আমার উপরেই আসবে। সুতরাং মিডিয়ার দায়বদ্ধতা, সত্য অনেক সময় এমন সত্য প্রকাশ করলে প্রতিবেশীর ক্ষতি হবে, সেই সত্যও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে সত্য প্রকাশের ক্ষেত্রে অনেক রকম বাধ্যবাধকতা থাকে বা কৌশলী হতে হয়। আমি শেষ পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করে এই অনুষ্ঠান শেষ করব। তার আগে শুধু বলবো যে মিডিয়া শুধু নয়, আন্তর্জাতিক মিডিয়ার অনেক রকম বাধ্যবাধকতা নিয়ে কাজ করতে হয়। আমি একজন মিডিয়ার সক্রিয় কর্মী হিসেবে, এবং শুধু মিডিয়া নয়, এখন তো নিউ মিডিয়া, ডিজিটাল, সমস্ত নিউ মিডিয়া বলতেই সব এর মধ্যে সমাহার, সমস্ত ধরনের উইং আছে, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, নানা ধরনের উইং আছে, সেই আরো অনেক মাধ্যম তৈরি হয়েছে। একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকেও খবর তৈরি হয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা দেখি বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা বা সেলিব্রিটিরা বিভিন্ন রকমের পোস্ট দেন, তাদের ব্যক্তিগত পোস্ট নিয়েও খবর হয়, কারণ দর্শকদের একটি বড় অংশ এই ধরনের খবর, এই ধরনের সসি নিউজ বা নিউজ ফিড তারা দেখতে চান, এবং সে কারণেই ডিজিটাল, যেহেতু মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলো সবাই তাদের মিডিয়ায় শাখা প্রশাখা বিস্তার করেছে, কারণ সেখান থেকেও তাদের একটি বড় রেভিনিউ জেনারেট হয় বা আয় হয় বা লাভ তৈরি হয়। সে কারণে বাকিদের মতো মিডিয়া যারা চালান বা মিডিয়া যারা বিনিয়োগ করেন, তারাও তো ব্যবসার জন্যই করছেন। মোরাল অফ দি স্টোরি হচ্ছে সেটাও ব্যবসা। আপনি যখন একটি বিজনেস করছেন, অন্য বিজনেসের মতো এটাও বিজনেস। ওই বিজনেস, যেমন ধরুন সাবানের বিজনেসের ক্ষেত্রে যেমন কিছু দায়বদ্ধতা তাদের মতো করে থাকে, ঠিক সেরকমই মিডিয়ার বিজনেসের ক্ষেত্রে সেখানেও তাদের নিজস্ব দায়বদ্ধতা সেইভাবেই বেঁধে দেয়া থাকে। তো স্বাভাবিকভাবেই যে নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে, সেখানে নতুন বাংলাদেশের একটি, আমরা দেখেছি তাদের একটি আত্মশক্তি তৈরি হয়েছে, এবং এই এখন ভারতীয় মিডিয়ার নজর ডক্টর ইউনূস সরকারের সংস্কার, নতুন নির্বাচন প্রক্রিয়া, তুমি যেটা বলছিলে, সীমান্ত সম্পর্ক এবং বাণিজ্যের সম্ভাবনা, অনেক কিছু সংকট রয়েছে, কিন্তু সম্ভাবনার দুয়ারও কিন্তু খুলে যেতে পারে। শেখ হাসিনা এই মুহূর্তে আলোচনার বাইরে চলে গেছেন, কারণ তার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা আপাতত ক্ষীণ বলেই মনে করছেন ভারতের বিশ্লেষকরা। মিডিয়া সাধারণত ভবিষ্যতের দিকেই তাকায়। এই মুহূর্তে ভারতীয় মিডিয়ার এই অংশের বড় একটি অংশ মনে করছে শেখ হাসিনা এখন অতীত। একেবারে খুব কম সময় তোমাকে দেব, আমরা অনুষ্ঠান শেষ করবো, প্রায় 30 মিনিট হচ্ছে আলোচনা। যেহেতু বিষয়টি প্রাসঙ্গিকভাবেই আমাদের দুজনের প্রফেশন সম্পর্কে বিষয়, সে কারণে আলোচনা আজকে জমে ক্ষীর হয়েছে। তুমি শেষ এই অধ্যায়টুকু নিয়ে তুমি আলোচনা করো, যে ভারতীয় মিডিয়া এখন, তুমি যেটা বলছিলে যে নতুন সম্পর্ক, নতুন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন, সীমান্তের সম্পর্ক এবং বাণিজ্যের সম্ভাবনা, এবং এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক, এবং কবে ফিরবেন, কি আদৌ ফিরবে কিনা, বা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, সেগুলো অনেক দূরের কথা। এই মুহূর্তের বাংলাদেশ নিয়েই বরং চিন্তা করছে ভারতীয় মিডিয়ার এই একটি বড় অংশ। তুমি এই বিষয়টি কিভাবে দেখছো?
ছুটি সপ্তাহে একদিন ছুটি বা 15 দিনে একদিন ছুটি, লোকের টিকিট কেটে না ঝিলে মাছ ধরতে যায়, জানো তো? চার ফেলে, চার। এখন কলকাতার মিডিয়া কেন, গোটা ভারতের মিডিয়া কেন, গোটা বিশ্বের মিডিয়া চার রয়েছে এখন, বাংলাদেশের চার, খবরের চার। এখন সেদিকে নজর দেবে। আগে কি হয়েছে ভুলে যাও। বাংলাদেশের গণ অভ্যুত্থান, বাংলাদেশে বিপর্যয়, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন, 13 মাসে ইউনূস সরকারের সার্থকতা বা ব্যর্থতা যাই বলো, সবকিছুই উঠে আসবে নির্বাচনের মধ্য দিয়ে। এবং বাংলাদেশের দায়িত্ববান রাজনৈতিক দলগুলো যখন ঐক্যমত্যের ভিত্তিতে সঠিকভাবে নির্বাচনের দিকে এগোবে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হবে, সেই জায়গায় এখন চার, বাংলাদেশে এখন খবরের চার ছিপ ফেলে বসে রয়েছে। কিরকম কি খবর উঠবে, অতীত ভুলে যাও। একদম এখন এই দিকে নজর, যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষের কি ভূমিকা হতে পারে। প্রতি মুহূর্তেই খবর। কালকে ডাকসুর ব্যানার ভেঙেছে, খবরে অলরেডি প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে ছাত্রদের একটা গণবিক্ষোভ হয়েছে, যমুনার দিকে যাচ্ছিল। প্রতি মুহূর্তে বাংলাদেশ এখন প্রতি মুহূর্তে খবর। তা সেদিকে ফোকাস করবে না অতীতে ফোকাস করবে? একদম, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেক সময় ধরে আমাদের দর্শকদের সামনে এবং আমাকেও তোমার বিশ্লেষণ শুনে মুগ্ধ করলে। তোমাকে আন্তরিকভাবে, আমি ব্যক্তিগতভাবে তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং অবশ্যই এই যে মানুষ বর্তমানের দিকেই তাকিয়ে থাকবে কিংবা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে, বর্তমান নিয়ে ব্যস্ত থাকবে এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে। যে কোনো নেতা যত শক্তিশালী হন না কেন, মিডিয়ার চোখে তার গুরুত্ব নির্ভর করে প্রাসঙ্গিকতার উপর। তুমি যেটি বলছিলে, শেখ হাসিনা 15 বছর ভারতীয় মিডিয়ায় বিশ্বস্ত বন্ধু হিসেবে জায়গা করে নিয়েছিলেন, এটি বলার আর অপেক্ষাই রাখে না। কিন্তু 2024-এর 5 আগস্ট এর পর থেকে তিনি তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন, এটাও বাস্তব। কলকাতার সংবাদ মাধ্যমগুলো আজ তাকে আর খবরে রাখছে না কিংবা রাখতে চাইছে না, এটাই বাস্তবতা। কারণ তিনি আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের কেন্দ্রে নেই। শুনতে খারাপ লাগলেও এটি সত্য, আর এটাই মিডিয়ার বাস্তবতা। ক্ষমতা থাকলে কভারেজ থাকবে, ক্ষমতা গেলে স্মৃতি কেবল বাকি থাকে। প্রিয় দর্শক, আপনারা এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আজকের এই বিশ্লেষণ কেমন লাগলো, ভালো লাগা মন্দ লাগা সবটাই আপনাদের জন্য খোলা রইল। মন্তব্যের কলামে আপনারা লিখে জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে প্রাসঙ্গিক প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।